আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৫৫ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। কি করব আমি? দেয়ালের লেখা দেখে মাথা ঘুরছে আমার। সত্যিই কি আত্মা? আমি লেখার দিকে তাকিয়ে দেখি রক্তে বড় করে লেখা আছে গেট আউট। তারা দুজন বলে, ধুর মশাই, একবার আনবেন আবার ভয় দেখিয়ে তাড়িয়ে দেবেন। তার চেয়ে ঠান্ডাতে মরাই ভালো। এই বলে আবার ঠান্ডায় বাহিরে রাখা চেয়ারে গিয়ে বসে পড়ল। অথচ আমি এসবের কিছুই করিনি। আমি তো ছিলাম রুমে। যদি আমি না করি তাহলে করলোটাকে? আমি যতই অসুস্থ হই না কেন, আমার কাছে তো আর সুপার শক্তি নেই যে এই রুমে উড়ে আসবো, আবার রক্ত দিয়ে ভয় লাগিয়ে চলে যাব। তার মানে কি আমি অসুস্থ? এসব নানান কথা ভাবতে ভাবতে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর নাস্তা বানিয়ে নিলাম। পুতুলটার কথা মনে পড়লেও তাকে আমি বের করলাম না স্টোর রুম থেকে। নাস্তা করে ভালো জামা কাপড় পরে নিলাম। শ্বশুর বাড়িতে তো আর এমনি এমনি যাওয়া যায় না। আমি উঠোনে রাখা চেয়ারে গিয়ে বসে রইলাম। কনস্টেবলরা নেই, হয়তো বাইরে কোথাও গেছে। কিছুক্ষণ পরে দেখি কালো ড্রেস পরা কেউ একজন আসছে, হাতে একটা ফাইল। এই প্রথম দেখলাম পুলিশ উকিল সেজে এসেছে। কাছে আসতেই বুঝলাম এটা পুলিশ না, এটা উকিল। খান সাহেবের কথা মনে পড়ল। তিনি বলেছিলেন কিছুদিন পর উকিল আসবে আর আমাকে সব সম্পত্তি বুঝিয়ে দেবে। চোখে পানি চলে এলো। জানি না কিসের আনন্দে, সম্পত্তি পাওয়ার আনন্দে নাকি আমি যে অসুস্থ নই সেটা ভেবে। আমি উকিলকে খুশিতে জড়িয়ে ধরলাম। অন্তত তার আশা থেকে বুঝলাম যে সবকিছু ঠিক। পুতুলটার মাঝে থাকা নিশুর আত্মার কাজ, আমার নয়। তার মানে খুনটা আমি করিনি। আমার বোনও জীবিত। আমার সৎমা মিথ্যে বলেছে। সাথে সাথে ইমোতে মাকে মেসেজ দিলাম, আমার বোনের যদি কিছু হয় তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। বেয়াদব মহিলা, আমি জেনে গেছি আমি সুস্থ। আর তোর কোনো মিলাদ পড়ানোর দরকার নেই। তুই মিলাদ পড়ালে মিলাদের অসম্মান হবে। আমি আসার আগে পালিয়ে যা। আমি মেসেজ দিয়ে আবার উকিলকে জড়িয়ে ধরলাম। উকিলের প্রতি ভালোবাসা দেখে উকিল সাহেব ছোট বাচ্চার মতো কান্না করে আমাকে বলে, আপনার আন্তরিকতা দেখে খুব ভালো লাগলো। আবেগে কান্না চলে এসেছে। আজকাল উকিলদের থেকে মানুষের প্রেম মহাবত উঠে গেছে। উকিলের প্রতি আপনার ভালোবাসা আমাকে আবেগপ্রবণ করে দিল। কখনো কোনো মামলায় লড়াই করতে হলে বলবেন, 50% ডিসকাউন্ট দেবো আপনাকে। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আমিন। আমিও কান্না মুছে বললাম, আপনাকে দেখে যে কি যে আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। উকিল বলে, বাবা, তোমাদের মতো ভালো মানুষেরা এখনো বেঁচে আছে বিধায় পৃথিবীতে উকিল বেঁচে আছে। ততক্ষণে পিছনে এসে দাঁড়িয়েছে কনস্টেবলরা। সেখান থেকে একজন বলে, উকিল সাহেব, সত্যি উনি অনেক ভালো মানুষ। উনি এত ভালো যে একজনকে খুন করেছেন। কথাটা শুনে উকিল জড়িয়ে থাকা থেকে ছাড়িয়ে নিলেন নিজেকে। তারপর কোর্ট ঠিক করতে থাকলেন। ভয়ে মুখ কালো হয়ে গেছে তার। উনি আমাকে বলে, সত্যি কি আপনি খুনি? আমি বললাম, জানি না স্যার, তবে মনে হয় আমি খুন করিনি, আবার মনে হয় করেছি। উনি আমার কথা বুঝতে না পেরে মাথা চুলকাতে থাকেন। আমি উকিল সাহেবকে ভেতরে নিয়ে গেলাম। উনি সোফায় বসে আমাকে বলে, প্লিজ পুতুলটাকে আনবেন। আমি বললাম, না মানে পুতুলটাকে ছাড়া হবে না? উকিল বলে, না হবে না, সম্পত্তির দলিলে যার নাম উল্লেখ থাকবে তাকে থাকতে হবে। আমি বললাম, ও আচ্ছা, চিন্তা করবেন না, আমি নিয়ে আসছি, একটু বসুন। এই বলে আমি উঠে গেলাম স্টোর রুম থেকে আনতে। আমি তালা খুলেই দেখি পুতুলটা এক কোণে পড়ে আছে। দেখে খুব মায়া হলো। আমি কোলে নিয়ে আদর করতে করতে বললাম, সরি নিশু, আমাকে ক্ষমা করে দাও। আমি ওয়াদা করছি যদি সবকিছু সমাধান হয়ে যায় তাহলে তোমার বাবা যেভাবে বলেছে সেভাবে রাখবো তোমাকে। আমি আদর করতে করতে নিয়ে এলাম পুতুলটাকে। একটা পুতুলের প্রতি আমার ভালোবাসা দেখে উকিল সাহেব আবার আবেগপ্রবণ হয়ে গেলেন। আমি পুতুলটাকে নিয়ে বসে পড়লাম। সব সম্পত্তি পাওয়ার জন্য খুশি মনে উকিলের দিকে তাকিয়ে রইলাম। তিনি উইল পড়তে লাগলেন। আমি আসিফ খান, আমার যাবতীয় যত অস্থাবর আস্থাবর সম্পত্তি আছে সব সম্পত্তি আমার মেয়ে নিশু মানে পুতুলটির নামে লিখে দিলাম। যদি আমার পুতুল অ্যাক্সিডেন্টে মারা যায় তবে আমার সব সম্পত্তি আমার পুতুল জামাই তারেক পাবে। কথাটা শুনে আমি চমকে উঠে দাঁড়িয়ে গেলাম। আমি উকিলকে বললাম, তার মানে কি সব সম্পত্তির মালিক এই পুতুলটা? উকিল বলে, একদম সব সম্পত্তি। আমি বললাম, পুতুলটা অ্যাক্সিডেন্টে মারা গেলেই আমি পাবো সম্পত্তি? উকিল বলে, হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আমি হাঁ করে রইলাম। উকিল ধন্যবাদ দিয়ে চলে গেল। আমি ভাবতে লাগলাম, তার মানে কি সব সম্পত্তি আমার হবে যদি পুতুলটাকে আমি খুন করি? একটা পুতুলকে খুন করা তো আর সম্ভব নয়। টেনশনে কেটে গেল একটা দিন আরেকটা রাত। রুহি ফোন দিয়েছিল একটু আগে ইমোতে। ভিডিওতে দেখিয়েছিল তার বিয়ের প্রস্তুতি। সে আমাকে ফোন দিয়ে হলুদের সব কাপড় চোপড় দেখালো। সে কাঁদতে কাঁদতে বলে, এই দেখো তোমার রুহির হলুদের শাড়ি, এই দেখো তোমার রুহির হলুদের স্টেজ, আরও দেখবে, দেখো এই হাজারো রকমের কসমেটিক তোমার রুহির। আর এসব হাজারো জিনিসের মধ্যে আমার প্রিয় কোন জিনিসটা জানো? এই বিষের বোতল। ভেবো না এটা কোনো কম দামি বিষ, অনেক দামি বিষ। খেলেই শেষ, একদম ওপারে। যাবে আমাকে আনতে? গেলেও আর লাভ হবে না। ওখান থেকে কাউকে ফিরিয়ে আনা যায় না। আজ রাত 12টা 1 মিনিটে আমি বিষ খাবো। তুমি পড়ে থাকো বিদেশে, যদি আসতে পারো তো আসো, তোমার জন্য অপেক্ষা করবো সেই সময় পর্যন্ত। জানি তুমি বলবে তুমি আসতে পারবে না, কারণ টিকিটে তো কাটুনি এখনো। তুমি ভাবছো এখন খাচ্ছি না কেন? কারণ আজ রাত 12টার পর আমার জন্মদিন। আমি চাই তুমি শেষবারের মতো আমাকে উইশ করো। শেষবারের মতো এমন কিছু সারপ্রাইজ করো যেটা দেখে আমার বাঁচতে ইচ্ছে করে। মনে আছে তো কি বললাম? আজ রাত। এই বলে ফোন কেটে দেয়।
আমিও ফোনটা রেখে কেঁদে দিলাম। কান্না ছাড়া যে আর কোনো উপায় নেই আমার। মেয়েটা যে বড্ড বেশি ভালোবাসে আমাকে, শুধু ভালোবাসা নয়, তার জীবনটাও দিয়ে দিতে পারে হাসতে হাসতে। তার ভালোবাসার কথাগুলো নিয়ে বেঁচে আছি আমি। তাকে যদি হারাই তাহলে আমার জীবনটার কোনো মূল্য নেই। মেয়েটা শুধু টিউশনি করতো আমার জন্য, সেখান থেকে পাওয়ার টাকা আমার পকেটে গুঁজে দিত আর বলতো, ভেবো না, এই টাকাগুলো তোমাকে এমনি এমনি দিচ্ছি, বিয়ের পর সব সুদে আসলে উসুল করব। তার সহযোগিতার কথাগুলো মনে আসতেই অজান্তে চোখ ভিজে ওঠে এখনো। মেয়েটাকে ছাড়া আমার জীবনে কিছুই চিন্তা করতে পারি না। সেই মেয়েটা যদি আমার মতো একজন তুচ্ছ ছেলের জন্য জীবন দিয়ে দেয়, তার যে বেদনাদায়ক আর কি হতে পারে আমার জন্য। পুতুলটা যদি মানুষ হতো তাহলে কিছু একটা ভাবা যেত, কিন্তু তাও তো সম্ভব না। একজন মানুষ যেমনি তার প্রিয়জনকে ভালোবাসে, তেমনি তার প্রিয় কোনো বস্তুকেও ভালোবাসে। কেউ ভালোবাসে কম্পিউটারকে, কেউ ভালোবাসে খেলাকে, তেমনি আমি ভালোবাসি একটা পুতুলকে। হাজারো ভাবনায় ডুবে আছি। এমন সময় পুলিশের গাড়ি বাসার সামনে এসে থামলো। বুকের ভেতরটা ধপ করে উঠল। এদিকে কাউকে বাঁচাতে যাওয়া আর অন্যদিকে জেল। যদি এখন আমি জেলে যাই তাহলে একসাথে দুটো জীবন শেষ হয়ে যাবে। এক হলো আমার বোনের আর দুই হলো রুহির। দুজনেই আমার জন্য জরুরি। ভেবেছিলাম রুহির কাছে চলে যাব, কিন্তু তার আগেই এসআই চলে এলো। দরজা খোলাই ছিল। তিনি এসে আমার সামনে সোফায় বসে আছেন। রাগে তার চেহারাটা লাল হয়ে আছে। এদিকে তার মুখ দেখে আমি ঘামছি প্রচুর। তিনি মিনিট 10 ওভাবেই ছিলেন। তারপর বলে, আমি জানি আপনি খুন করেছেন। এই বাড়িতে আপনি ছাড়া আর কেউ নেই, অথচ খুনের কোনো প্রমাণ মেলেনি। আপনি কি আমাকে বলবেন কিভাবে খুন করেছেন? আমি বললাম, স্যার, আমি আপনাকে একটা কথা বলতে বলতে পাগল হয়ে যাচ্ছি যে আমি কোনো খুন করিনি। এসআই বলে, তাহলে আপনার রোগটা আপনার মা যে বলল? আমি মুচকি হেসে বললাম, স্যার, মা দেখেছেন, কিন্তু কখনো সৎমা দেখেননি। যদি দেখতেন তাহলে বুঝতেন সৎমা কী জিনিস। যদি আপনার কোনো বন্ধু থাকে তাহলে জিজ্ঞাসা করবেন, আশা করি উত্তর পেয়ে যাবেন। এসআই বলে, আচ্ছা যাই হোক, যেটার জন্য এখানে আসা সেটার কথা বলি এখন। আসলে আলীর খুনটা তার শ্বাস প্রশ্বাস রোগ থাকার কারণে হয়েছিল, সেটা ডাক্তারের মান্য। কিন্তু আমার মান্য আপনি প্ল্যান করেই খুনটা করেছেন। আপনার মতে সেদিন বৃষ্টির রাতে সে আপনার কাছে এসেছিল। আপনি বলেছিলেন আলী এমন কিছু একটা দেখেছিল যেটার কারণে তার শ্বাস প্রশ্বাস বেড়ে যায় আর সে অজ্ঞান হয়ে পড়ে। আপনি যখন তাকে রুমে রেখে এসেছিলেন সে অনেকবার আপনাকে ডেকেছিল, কিন্তু তার গলা বসা অবস্থায় থাকার কারণে আপনি কিছুই শুনতে পাননি। এসব কথা হেড অফিসে বুঝ দেওয়ার জন্য আমি বানিয়েছি। কি সুন্দর না? আমি বললাম, স্যার, এটাই সত্যি। আমি খুন করলে আলীর মতো নিরীহ মানুষদের খুন করতাম না, করতাম সমাজের রাঘব বোয়ালদের খুন করতাম, ছোটবেলা থেকে যারা আমার জীবন নিয়ে হেসেছে তাদেরকে। এতদিন কত খুন হতো জানেন? তিনি কিছু না বললে আমি বললাম, 960 জন। এবার ভাবুন, যে ছেলে মানুষ খুন করার জন্য এক এক করে তালিকা বানিয়েও সহনশীল ও ধৈর্যবান হয়ে দাঁতে দাঁত চেপে বসেছিল, সে কিভাবে একটা খুন করতে পারে? স্যার, এসআই কিছু বলে না, হয়তো তার কাছে কোনো উত্তর নেই। এসআই যাওয়ার আগে বলে, কনস্টেবলদের কাছে শুনেছি এই বাড়িতে আত্মা আছে। সেটা আপনিও বলেছিলেন পুতুলের আত্মা খুন করেছে। যদি তাই হয় পুতুলটাকে পুড়িয়ে ফেলাই শ্রেয়, কারণ তার মাঝে যদি আত্মা থাকে সে খুন করবেই। আবার আরেকটা খুন হোক, সেটা আমি আপনি কেউই চাই না। আপনার উপর শেষটা ছেড়ে দিলাম। আমি চাই পুতুলটা পুড়িয়ে ফেলুন, তাহলে আত্মা আর থাকবে না। আত্মা না থাকলে খুনও আর হবে না। এই বলে এসআই চলে গেল। আমি ভাবতে থাকলাম, কথাটা সত্যি এসআই বলেছে। নিশু যখন ছোট ছিল খেলার ছলে 20 জনকে খুন করেছে। আবার যখন নিজে মারা গেল আত্মা হয়ে পুতুলের মাধ্যমে খুন করল নিরীহ আলীকে। সে তো আমার কোনো উপকারে আসেনি। তার বাবা কোথায় গেছে তার হিসাবও নেই। অযথা পুতুলটাকে বাঁচিয়ে রেখে কি লাভ? পুতুলটাকে শেষ করে চলে যাব রুহির কাছে, সেখান থেকে চলে যাব দূরে কোথাও। কিন্তু আমার বোন কোথায়, তার কি হয়েছে সেটা তো জানি না। আমার বোনকে একা রেখে পালিয়ে যাব কিভাবে? এইসব ভেবে রুহিকে ফোন দিলাম। সে ফোন ধরেই বলে, এখনো বেঁচে আছি। আমি বললাম, পাগলামো করো না তো, অনেক হয়েছে, বুঝলে? পাগলামি করার একটা সীমা থাকা উচিত। রুহি বলে, কাউকে জীবনের চাইতে বেশি ভালোবাসলে যদি পাগলামি হয় তাহলে তো সকল প্রেমিকারাই পাগল। তোমাকে জান জান বলতে বলতে কখন যে তোমার নামে জানটাই লিখে দিয়েছি বুঝতেই পারিনি। আমি বললাম, দেখো, আমি তোমার জন্য বিদেশ থেকে চলে এসেছি, কিন্তু আমি আমার বোনের হদিশ না পেলে তোমার সাথে পালিয়ে যাওয়া সম্ভব না। দেখো রুহি, একটু বোঝার চেষ্টা করো। তোমাকে নিয়ে যদি বিয়ের আগের দিন পালিয়ে যাই তাহলে কখনোই গ্রামে ফিরতে পারবো না, আর গ্রামে না ফিরলে আমার বোনকেও পাবো না। এবার তুমি বলো আমি কি করব? রুহি বলে, আর আমার সাথে এতদিনের রিলেশন আর আমার জীবন, তার কি হবে? আমি মনে করি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার চেয়ে মরাই ভালো। আমি মরলে তো তুমি বাঁচো, সব বুঝি। আমি বললাম, ধুর, মরলে মরো, আমার বোনের খবর না পাওয়া পর্যন্ত কিছুই করতে পারবো না। রুহি বলে, তাই তো, আমি যদি না মরি আমার নাম পাল্টে দেবো। এই বলে ফোন কেটে দেয়। বিকেলবেলা আর কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে। রুহির জন্য খুব টেনশন হচ্ছে। মেয়েটা আমার জন্য যেটা ইচ্ছে সেটাই করতে পারে। একবার আসতে দেরি হয়েছিল বিধায় নিজের হাত কেটে ফেলেছিল। বড় আবেগী মেয়ে। পুতুলটার একটা ব্যবস্থা করে চলে যেতে হবে গ্রামে, কিন্তু গ্রামে থাকবো কোথায়? 1 দিন বা 2 দিন থাকা যাবে, কিন্তু 3 দিনের মাথায় তো চলে আসতে হবে। এমন সময় রমিজা এলো। আমি কাপড় চোপড় গোছগাছ করছি। রমিজা এই সময় কখনো আসে না, সকালে আসতে বলাতে এসেছে। রমিজা কাপড়ের দিকে তাকিয়ে বলে, জামাই, তুমি কি চলে যাচ্ছ? এই বিশাল বাড়ির কি হবে? আলীও নেই, কিন্তু খান সাহেব এসে যদি দেখে কেউ নেই তখন?
আপনাকে না ডকুমেন্টসে সাইন করিয়েছে এখান থেকে না যাওয়ার জন্য, সেটার কি হবে? আমি বললাম, দেখুন খান সাহেব আমার কোনো ওয়াদা রাখেনি, আমি কেন রাখবো? একটা পুতুলের নামে সব সম্পত্তি লিখে দিয়েছেন, সেটা তো কোনো পাগলই করতে পারে। কয়েক মাস পর যখন টাকা শেষ হয়ে যাবে তখন কোথায় পাবো টাকা? এই পুতুল কি বলবে কোন ব্যাংকে যেতে হবে টাকা আনতে? খান সাহেব বলে গেছে তিনি আর আসবেন না, তার জন্য বসে থাকা মানে পাগলামি ছাড়া আর কিছুই না। রমিজা বলে, জামাই সব বুঝেছি, কিন্তু পুতুলটাকে কি করবেন? আমি বললাম, পুতুলটাকে পুড়িয়ে ফেলবো। রমিজা বলে, জামাই এটা কি ঠিক হবে? পুরানো বিষয়টা কেমন কেমন না, ফাঁসি দিলে কেমন হয়? আমি বললাম, পাগল, পুতুলের জীবন নেই। রমিজা বলে, তাহলে পুতুলটাকে কষ্ট দিয়ে কি কাজ? রমিজার কথা শুনে আমারও টনক নড়ে। তাই তো, পুতুলের তো কোনো অপরাধী নেই, তার কাছে তো প্রাণী নেই, সে অপরাধী হবে কিভাবে? যত দোষ তো নিশুর আত্মার, যেটা পুতুলের মাঝে আছে। আমি রমিজার কানে কানে ফিস ফিস করে একটা জিনিস আনতে বললাম, এই জিনিসটাই আত্মাটাকে শেষ করে দেবে। রমিজাকে আসতে বলার কারণ হলো যাতে পুতুলটা কিছু শুনতে না পারে। এদিকে রোহিত থেকে আমি আমার বোনের জীবনটাকেই প্রাধান্য দিয়েছি। একজন ভাইয়ের কাছে তার বোনের জীবনে যে বড়, এমন অনেক লক্ষ প্রেমিককে পাওয়া যাবে যাদের কথা তার প্রেমিকারা বিয়ের পর আর মনে রাখেনি। তাই আমিও মনে করি রুহির বিয়ের পর সেও আমাকে ভুলে যাবে। প্রতিটা মেয়েকেই একদিন না একদিন তার স্বামীকে ভালোবাসতেই হয়, একদিন সেও বাসবে। তবে এখন শুধু রুহির জীবনের প্রশ্ন। চিন্তা করছি তার মা বাবাকে ফোন করে বলে দেব যাতে সে আর আত্মহত্যা করতে না পারে। এরই মধ্যে রমিজা জিনিসটা আনতে গেছে, আমার কাছে আর অল্প সময় আছে, তারপর চলে যাব গ্রামে। পুতুলটা আমার সামনে বসা, যেন মনে হচ্ছে বড্ড অনাথ। তার সরল চেহারা দেখে যে কেউ বুকে জড়িয়ে ধরবে। অথচ এই সুন্দর পুতুলটা কত নির্দয় তা বলার বাহিরে। 21টা খুন, তা কখনো ভাবা যায়? ব্যাগের সব কাপড় চোপড় গুছিয়ে নিলাম, তারপর পুতুলটাকে কোলে তুলে নিলাম। নিশুর চোখের দিকে তাকিয়ে বললাম, দেখো নিশু, তুমি একটা খুনি। একটা খুনির সাথে সংসার করা কখনো সম্ভব নয়। আমি রুহি নামের একটা মেয়েকে খুব ভালোবাসি, সেও আমাকে খুব ভালোবাসে। তবুও আমার ছোট বোনের কথা চিন্তা করে তাকে ত্যাগ করতে যাচ্ছি। আর সেখানে তুমি তো হলে একটা পুতুল। তোমার সাথে থেকে আমার ও আমার বোনের জীবন নষ্ট করতে চাই না। তুমি হয়তো ভাবছো আমাকে বেমান বলে, কিন্তু দেখো আমি কোনো বেমান নই। তোমাকে মানে একটা পুতুলকে বিয়ে করার মানে ছিল শুধু যাতে আমার বোনটা ভালো থাকে। আর সেই বোনে যদি জীবিত না থাকে তাহলে সেখানে পড়ে থেকে কি লাভ? আমি চলে যাবার পর তুমিও চলে যেও কোথাও। আত্মাদের জন্য এই পৃথিবী নয়, এটা শুধু মানুষের জন্য। যদি ভালো আত্মা হতে তাহলে তোমাকেও আমার সাথে নিয়ে যেতাম, কিন্তু তুমি একটা খারাপ আত্মা যে অনেকগুলো খুন করেছো। এমন সময় ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করতে ভাইয়া বলে ডাক। ভাইয়া ডাক শুনে আমার চোখ দুটো অশ্রুয় ভরে যায়, নিজে ভাষাহীন হয়ে পড়ি। অনেক কষ্টে বললাম, বোন আমার, কোথায় ছিলি? ভাইয়াকে রেখে তোর জন্য কত কেঁদেছি জানিস? আমি তোর খবর না পেয়ে চলে এসেছি দেশে। কই ছিলি বোন? নীলা বলে, ভাইয়া, মা আমাকে একটা খারাপ লোকের সাথে বিবাহ দিতে চেয়েছিল, তাই বিয়ের আগের দিন রাতে পালিয়ে গিয়েছিলাম। লোকটার বয়স 60 বছর হবে, মা অনেক টাকা নিয়েছিল। আমি অবাক হয়ে বললাম, কি? ওর এত বড় সাহস? ওকে আমি খুন করব। নীলা বলে, না ভাইয়া, মাকে কিছু করো না, মা তো মাই। মাকে কিছু করলে আর কাকে মা ডাকবো? প্লিজ ভাইয়া, তোমারও খারাপ কিছু হোক সেটা আমি চাই না। এই বলে কান্না করে দেয়। আমি বললাম, আরে বোন আমার, কাঁদছিস কেন? ও মা, আমার বোনটা বড় হয়ে গেছে, লোকে দেখলে তো লজ্জা দেবে। প্লিজ কাঁদিস না, আমি ওয়াদা দিচ্ছি আমি কিছু করব না। নীলা বলে, সত্যি তো? আমি বললাম, তিন সত্যি। এখন বল তুই কোথায় আছিস? নীলা বলে, ভাইয়া। আমি বললাম, হ্যাঁ বল। নীলা বলে, ভাইয়া, আসিফ মানে যে ছেলেটা আমাকে পছন্দ করেছিল, আমি পালিয়ে তাদের বাসায় চলে এসেছি। আসিফ খুব ভালো মানুষ, তাদের পরিবারও অনেক ভালো। আমাকে তাদের ছেলের বউ হিসাবে মেনে নিয়েছে। আমি খুব ভালো আছি। তোমাকে অনেকবার ফোন দিয়েছিলাম, কিন্তু সুইচ অফ ছিল। বোনের সুখের কথা শুনে এমন খুশি হয়েছি, মনে হলো খুশিতে চিৎকার দিতে থাকি। আমি বললাম, ভাইয়া এসে দেখে যাব, ঠিক আছে? বোনের সাথে কথা শেষ করে ফোনটাকে আনন্দে বুকের সাথে জড়িয়ে ধরলাম। তাই রুহিকে ফোন দিলাম। রুহি অভিমান করে অনেকক্ষণ পর ফোন রিসিভ করলো। আমাকে রাগে চেঁচিয়ে বলে, কি চাই? আমি বললাম, না মানে তুমি সারপ্রাইজ চেয়েছিলে না। রুহি বলে, তো? আমি বললাম, সারপ্রাইজটা নিতে চলে আসো কমলাপুর স্টেশনে, সেখানে আমি তোমার জন্য অপেক্ষা করব। সে খুশিতে বলে, কি? বলে এক চিৎকার দেয়। রুহি বলে, আমি এখনই পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছি, তুমি একটু কষ্ট করে আগে থেকে অপেক্ষা করো, আমি আসছি। তবে? আমি বললাম, তবে কি? রুহি বলে, সাথে বিষের বোতলটাও রাখবো, যদি গিয়ে দেখি তুমি নেই তাহলে বিষ খেয়ে নেব। রাজি? আমি বললাম, রাজি। এই বলে ফোন কেটে দিল। আমার অনেক আনন্দ হচ্ছে নিজের ভালোবাসার মানুষকে কাছে পাবো বলে। এমন সময় রমিজা একটা ছোট বোতল নিয়ে রুমে আসলো। রমিজা বলে, জামাই, এই নেন আপনার বিষ। এখন কি পুতুলটাকে বিষ খাওয়াবেন নাকি? আমি বললাম, দেখো রমিজা, আমি অনেক চিন্তা করেছি। যদি পুতুলটাকে ফেলে দেই বা জ্বালিয়ে দেই তাহলে সব সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, আবার পুতুলটার আত্মার কোনো ক্ষতি হবে না, সে আরেকটা পুতুল খুঁজে নেবে। রমিজা বলে, তো এখন? আমি বললাম, এখন আমাকে আত্মাকে তাড়াতে হবে, অবশ্যই আত্মার বিশ্বাস ভাঙতে হবে। রমিজা বলে, জামাই কি বলেন, মাথায় তো কিছুই ঢোকে না। আমি বললাম, খান সাহেব বলেছে রুটিনের বাহিরে না যেতে, তার মানে যা কিছু করি না কেন রুটিনের মধ্যে করতে হবে। আমি আবার রমিজার কানের কাছে গিয়ে বললাম, একটু পর পুতুলটাকে খাবার দিতে হবে। যখন পুতুলটাকে খাবার দেব তখন খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেব।
তখন সে আত্মা পুতুলের ভেতরে ঢুকে খাবার খাবে। বিষমাখা খাবার খেলে আমার প্রতি বিশ্বাস ভেঙে যাবে আর সে মুক্তি হয়ে যাবে। মূলত পুতুলটার আত্মা রুটিন মাফিক চলছে, সেটা ভাঙলে সে ধ্বংস হয়ে যাবে। রমিজা বলে, সবই তো বুঝলাম জামাই, কিন্তু সে যদি আপনার কোনো ক্ষতি করে তখন? আমি বললাম, আমি তো থাকবোই না, আমি তো যাব রুহিকে আনতে, সে আমাকে না পেলে ক্ষতি করবে কার? রমিজা অবাক হয়ে বলে, রুহিকে আনতে মানে? আমি বললাম, আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না, পুতুলের বাড়িতেই আমরা থাকবো, আর আমাদের সাথে পুতুলটাও থাকবে। পুতুলের আত্মা না থাকলে আমাদের কোনো প্রবলেম থাকবে না, রুহির কোনো ক্ষতি করবে না। রমিজা বলে, ঠিক আছে জামাই, আমি তাহলে রান্না করি। এই বলে রমিজা চলে গেল। আমি এই সুযোগে একটু বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। মনের আনন্দে নানান কথা ভাবতে ভাবতে চোখ দুটো লেগে এলো। তখনই বিদ্যুৎ চলে গেল। ঘুমিয়েছিলাম তাই বুঝতে পারিনি। হঠাৎ সেই আত্মার আগমন। সে এসে আমার পাশে বসে, পরম স্নেহে আমার মুখে হাত বুলাতে থাকে। খুবই মায়াময় ছোঁয়া। আজ যেন তার ছোঁয়াতে অন্য কিছু বোঝানোর চেষ্টা করছে। তার ছোঁয়ার মাঝে কেমন যেন করুণ করুণ ভাব। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। চুপচাপ শুয়ে রইলাম। সে পরম স্নেহে আমার মুখে হাত বুলিয়ে দিচ্ছে। আমার ঠোঁটে ওর আঙ্গুলি স্পর্শ করলো, আমার মাথায় হাত বুলিয়ে দিল। ছায়া মুক্তি ধীরে ধীরে ঝুঁকে আমার ঠোঁটে ঠোঁট রাখলো। ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে চুষতে লাগলো। দু হাতে আমার গাল চেপে ধরে, খুব আস্তে আস্তে আমার উপর শুয়ে পড়ে। পরম স্নেহে আমাকে জড়িয়ে ধরে। আমার শার্ট খুলে বুকের মাঝে মাথা রাখে। এক হাতে আমার শার্ট খামচে ধরে, গভীর চুম্বন করলো আমার বুকে। এদিকে আমার খুব ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরতে, কিন্তু সাহস হচ্ছে না। কিছুক্ষণ পর অনুভব করলাম সে কান্না করছে। আত্মাদেরও বুঝি কষ্ট হয়, কিন্তু সে কাঁদছে কেন? সে মাথা তুলে আমার ঠোঁটে একটা চুম্বন করলো। তখনই আমার গালে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো ওর। এটা দেখে আমার খুব মায়া হলো, কিন্তু আমার কিছু করার নেই। একটা পুতুলের সাথে তো আর সারা জীবন কাটানো যায় না। হঠাৎ করে সে উধাও হয়ে গেল। আমি ধরপড় করে উঠে বসলাম। মোবাইল চালিয়ে ঘড়ি দেখলাম কয়টা বাজে। দেখি রাত 10টা বাজে। আর দেরি করা যাবে না, এখন বেরিয়ে যেতে হবে। আমি খাবারের মধ্যে বিষ মিশিয়ে রুমে রেখে আসলাম। এবার যাওয়ার পালা। আমি বেরোতেই রমিজা বলে, জামাই, সাহেব আপনাকে চিঠিটা দিতে বলেছিল। আমি বললাম, এতদিন দাওনি কেন? রমিজা বলে, সাহেব বলেছিল যেদিন আপনি এই ঘর থেকে বের হবেন সেদিন বলে দিয়েছিল। নাম বলে দিয়েছিল পুতুলের। মৃত পরিবারের আত্মীয়রা পরের দিন আমাদের বাড়ি ঘেরাও করলো আমাদের মারার জন্য। একদিকে পুলিশ, অন্যদিকে তাদের আত্মীয়রা। আমাদের বাঁচার উপায় ছিল না, তাই মিথ্যে নাটক বানালাম আমার মেয়ে মারা যাওয়ার। তার মতো একটা লাশ আনিয়ে সেটা কুয়োতে ফেলে দেই। কুয়োতে পরে পুতুল মারা যাওয়ার নাটক করি। সে মারা যাওয়ার পর আমিও নাটক করি পাগল হয়ে যাওয়ার। পাগল বেশে বের হয়ে পড়ি বাহিরে। আমার মেয়েটা আমার বাড়ির সিক্রেট রুমে ছিল। পরবর্তীতে তাকে ওভাবে বড় করে আসছিলাম। নতুন সংবিধান অনুসারে কোনো আসামি যদি 12 বছর ধরা না পড়ে তাহলে তার কেস বন্ধ হয়ে যাবে। সে সময়ের অপেক্ষা করছিলাম, কিন্তু যখন আমার ক্যান্সার ধরা পড়লো সবকিছু পাল্টে গেল। আমি আস্তে আস্তে ক্যান্সারের লাস্ট পর্যায়ে চলে এলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। 12 বছর হতে আর আছে অল্প সময়, কিন্তু ততদিন আমার সময় ছিল না। জানি না কোথা থেকে তুমি এলে। তোমার আচমকা আশা দেখেই বুঝলাম তুমি আমাদের জন্য ফেরেশতা হয়ে এসেছো। তাই তোমাকে পুতুলের সাথে বিয়ে দিলাম, যাতে তুমি পুতুলের দেখাশোনা করো। আর 12 বছর হলেই আমার মেয়ে তোমার সামনে আসবে। এমনটাই পুতুলের সাথে কথা হয়েছে আমার মেয়েকে ওয়াদা করালাম, যত কিছু হয়ে যাক না কেন সে যেন 12 বছর পূরণ হওয়ার আগে না আসে, কারণ আমি কাউকে বিলিভ করি না। আমার মেয়ে যে রুমটায় ছিল সেখানে একটা আয়না ছিল। সে আয়নার ওপাশে সিক্রেট রুমে একা মানুষ হয়ে আসছে পুতুল, মানে তোমার বউ। প্লিজ বাবা, আমার মেয়েটাকে রক্ষা করো। সে তোমাকে স্বামীর আসনেই বসিয়েছে। পরে জেনেছিলাম সেদিন গ্যাসের লাইন সে খোলেনি, অন্য আরেকটা মেয়ে খুলেছিল। কিন্তু কেউ সে কথা বিলিভ করবে না। পুলিশ করলেও মারা যাওয়ার আত্মীয়রা করবে না। তারা এখনো বসে আছে কোনো এক সুযোগের। আমি চাইলে সম্পত্তিগুলো তোমার করে দিতাম, কিন্তু তুমি যদি বেইমানি করো তাই করলাম না। আর তোমার বউর সম্পত্তি তো তোমারই। আমি নিশুর নামে, মানে পুতুলের নামে সব সম্পত্তি লিখে দিলাম। প্লিজ বাবা, আমার মেয়েকে জীবন দিয়ে হলেও রক্ষা করো। এটা আমার শেষ ইচ্ছা। ভালো থেকো। চিঠিটা পড়তে পড়তে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। চোখ বেয়ে অবিরত জল গড়িয়ে পড়ছে। এই আমি কি করে ফেললাম? একটা জীবন্ত মানুষকে বিষ খাইয়ে দিলাম, তাও নিজের বউকে। এখন আমি কি করব? হঠাৎ উপায়ন্তর না পেয়ে যা করলাম তা দেখে বাসের সব লোক আমার দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে। তারা কিছুই বুঝতে পারছে না আমি কেন এমন করছি। একে একে সবার মাঝে গুঞ্জন শুরু হলো। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।